বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ বর্তমানে এই অন্তর্বর্তী সরকার আমার দৃষ্টিতে চারটি কারণে তার সে খুব সহসায় ক্ষমতা থেকে সরে যেতে হবে, এর কোনো বিকল্প নাই। আমি যেই চারটি কারণ বলবো, অবশ্যই আপনারা আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনেন, কথাগুলো সঠিক হয় কিনা। এক নম্বর, প্রথম কারণ হলো যে ভারতের সাথে যে বাণিজ্যিক যে সম্পর্কটা, এখন বর্তমান সরকার বলছে যে ভারত থেকে যদি আমরা না আনি দ্রব্য সামগ্রী, খাদ্য সামগ্রী, তাহলে ভারত, কলিকাতা নিঃশেষ হয়ে যাবে। আমি ওইটা বলছি না। আমার কথা হলো, আমার পাশের বাড়ির কে মরলো না মরলো, আমার কি ক্ষতিটা হবে, এটাই আমার সবচেয়ে প্রথম দেখার দরকার। আরেকজনের কি হলো ওইটা না ভেবে আমার যে কি হচ্ছে। আপনারা দেখেন যে খাদ্য সামগ্রীগুলো আসে, পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি বাংলাদেশের আমদানি হয় চায়না থেকে। আপনারা জানেন চায়না থেকে কিন্তু খাদ্য সামগ্রী আসে না, সব ইলেকট্রনিক্স পণ্যগুলা চায়না থেকে আসে। আর খাদ্য সামগ্রী ম্যাক্সিমাম শতকরা 90% আসে ভারত থেকে। শুধু আমাদের বাংলাদেশে না, আপনি মিডিল ইস্টে যে আরব দেশগুলো আছে ওখানেও দেখবেন ম্যাক্সিমাম খাদ্য সামগ্রী ভারত থেকে আসে। তাই এখন যেই সরকারে বলছে, কিছুদিন আগে রেজভি সাহেব বলল যে ভারত থেকে, পাকিস্তান থেকে চিনি এসেছে, এই সামনের দিকে খাদ্য সামগ্রী আসবে। পাকিস্তানের জনগণ এখন না খেয়ে মরছে। পাকিস্তান যে খাদ্য সামগ্রী নিয়ে এতই সমস্যা আছে তারা, যে এটা কল্পনার বাহিরে। আর ভারত থেকে এখন বর্তমান সরকার বলছে এই ব্রাজিল থেকে আনবে, মিশর থেকে আনবে। কিন্তু ওই একটা কথা বলে না যে ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল। এখন আমাদের খাদ্য সংকট। আপনি ভারত থেকে যে কোনো পণ্য আনলে আজকে যদি অর্ডার দেয়, কালকে রাত্রের মধ্যে চলে আসে। আর আপনি যে কোনো জিনিস, খাদ্য সামগ্রী, চাউল বলেন, পেঁয়াজ বলেন, যেটাই জিনিস আপনি ব্রাজিল থেকে আনবেন, এই ডলার ইনভেস্ট করে, ব্যাংক করে, এরপরে আপনি ওইখান থেকে শিপে আসতে কমপক্ষে 20-25 দিনের 1 মাসের আগে আসবে না। তো এতক্ষণ তো এইভাবে খাদ্য সামগ্রী যদি 25 দিন পরে, 1 মাস পরে আসে, আপনি আজকে অর্ডার দিলেন, তাহলে তো কি খাদ্য সংকট হবে আপনারা বুঝতে পারছেন। আপনারা দেখেন যে পেঁয়াজ, আমি শুধু সাধারণ একটাই জিনিসই বলি, বাংলাদেশের মানুষ যে পেঁয়াজগুলা খায়, এই পেঁয়াজগুলা ভারতের পেঁয়াজের সাথে আমাদের পেঁয়াজ মোটামুটি এক কোয়ালিটি। এরপরে যখন পেঁয়াজ ভারত থেকে না আনি, অন্য দেশ থেকে এনেছে, আপনারা দেখেছেন মায়ানমার থেকে এনেছে, এই মিশর থেকে এনেছে, পাকিস্তান থেকে এনেছে। আপনার এই বড় বড় পেঁয়াজগুলো, এগুলো বাঙালিরা খায়? বাঙালিরা খায় না। বাঙালিরা শুধু পাকিস্তানের পেঁয়াজ আর বাংলাদেশের পেঁয়াজ, এই পেঁয়াজটি খায়। তো এইভাবে যেই চাউল বলেন, পেঁয়াজ বলেন, মশলা বলেন, ম্যাক্সিমাম। আর বাংলাদেশের মানুষ চিকিৎসার জন্য এত পরিমাণে যায় যেটা কল্পনার বাহিরে। তো এই ওরা কি বাঁচলো না মরলো ওইটা পরে, আমার তো বিরাট সমস্যা হয়ে যাবে। এই সমস্যা, খাদ্য সামগ্রীর সমস্যা, আমি আমার এই ছোট্ট মুখে বললাম যে আগামী এই রোজার মাসে যদি এই সরকার থাকে, এই রোজার মাসে তাদের এতই বাংলাদেশের স্বাধীনতা 53 বছরের মধ্যে সবচেয়ে বেশি খাদ্য সংকট হবে এইবার রমজান মাসে। আমি আমার এই ছোট্ট মুখে বলে গেলাম। আপনারা হয়তো আমার এই ভিডিওটা শুনলে আপনারা তখন স্মরণ করতে পারবেন। অত্যন্ত খাদ্য সংকট থাকবে এবং এতই দাম থাকবে, মানুষ দিশারা হয়ে যাবে। এই এক কারণে এই সরকারের একটা কারণ বললাম। দ্বিতীয় কারণ হলো যে চিন্ময় কৃষ্ণ, সে দেখেন সে কি রাষ্ট্রদ্রোহ কাজটা করেছে। আমি আগেও বলেছি, এখনো বলছি, সরকারের নিজের নিজের পায়ে নিজে কুড়াল মারার মতো। সে একজন হিন্দুর
ইসকনের একটা সদস্য, একটা নেতা, তাকে দমানোর জন্য হয়তো নিশ্চয় কোনো জঙ্গিদের প্রেসক্রিপশনে সরকার এই কাজটি করেছে। সে কি করেছে, চট্টগ্রাম নিউ মার্কেটের সামনে যে মোড়টা আপনারা দেখেছেন, নিউ মার্কেটের সামনে যে মোড়, এই মোড়ের মধ্যে দুইটা পতাকা লাগানো ছিল। একটা পতাকা বাংলাদেশের, এটার পাশে আরেকটা বাসের মধ্যে ইসকনের পতাকা লাগিয়েছে, কিন্তু ইসকনের পতাকাটা বাংলাদেশের পতাকাটা থেকে একটু উপরে। এটা কি চিন্ময় কৃষ্ণ লাগিয়েছে? যেই লাগুক, এই কারণে একটা রাষ্ট্রদ্রোহ মামলা। আপনারা দেখেছেন 5 আগস্টের পরে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ভারতে চলে যাওয়ার পর বাংলাদেশের পতাকা, অনেক হুজুরকে দেখেছি বাংলাদেশের পতাকা পায়ের মধ্যে করেছে। তো ওই একটা কারণে তাকে এই রাষ্ট্রদ্রোহ মামলা করেছে। কে করেছে? চট্টগ্রাম মোহরা থানার 21 নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক, সম্ভবত তার নাম নিজাম, সেই মামলাটি করেছে। এই মামলাটি মিথ্যা মামলা, এই জন্য বিএনপি তাকে, এই মামলা করার কারণে বিএনপি থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। তো এখানে তো প্রমাণ হয় এই মামলাটি মিলা। কিন্তু এই মামলাটি রেখে সরকার তাকে অ্যারেস্ট করলো। অ্যারেস্ট করার পর দেখেন চট্টগ্রামে তার জামিনের ব্যাপারে যে একটা হুলস্থুল হল, এরপরে তাকে জামিন হলো না। তাকে, আমার কথাগুলো আপনারা খেয়াল করে একটু শুনবেন, তাকে চট্টগ্রাম কোর্ট বিল্ডিং এর পাশেই লালদিঘির পূর্ব পারে জেলখানা, এই সামান্য একটু 5 মিনিটের রাস্তা, ওখানে তাকে হিন্দুরা নিতে দিল না। গাড়ির সামনে তারা কিন্তু মারামারি, গাড়ির সামনে শুয়ে গেল। তখন আর্মি, পুলিশ, বিজিবি তাদেরকে পিটিয়ে রাস্তা ক্লিয়ার করলো। ওই সময় পুলিশের সাথে যেমন হিন্দুদের যে একটা সনাতনী ধর্মদের যে রাস্তার মধ্যে ইট পাটকেল মারামারি হলো, তখন চট্টগ্রাম আদালতের যারা বিএনপি এবং জামাত সমর্থিত আইনজীবী, তারা মিছিল নিয়ে আপনার কোর্ট বিল্ডিং এর থেকে নিচে লালদিঘি পার্ক, অনেকটা রাস্তা, কোর্ট বিল্ডিং হলো পাহাড়ের উপরে, ওখান থেকে অনেকটা রাস্তা নিচে এসে তারা এই হিন্দুদের সাথে মারামারি করলো। এই যে একটা আলিফ নামে ছেলেটা মারা গেল, যে কোনো মৃত্যু কাম্য নয়, অত্যন্ত দুঃখজনক। এই ছেলেটা হয়তো একসময় শিবির করত, কিন্তু সে এখন সরকারি এপিপি, একটা সরকারি এপিপি দায়িত্বশীল পদ। সে যখন শিবির করেছে, মারামারি করেছে, এটা কোনো ব্যাপার না, কিন্তু এমন দায়িত্ববল পদে থেকে সে কেন হিন্দুদের সাথে মারামারি করতে গেল? মারামারি করতে গিয়ে যখন ওরা দৌড়ান নিয়ে গেল রঙ্গম এই কনভেনশন সেন্টারের ওদিকে, হিন্দুদেরকে দৌড়ে নিয়ে গেল, হিন্দুরা আবার যখন দৌড়ান দিল তখন আবার এরা চলে আসলো, কিন্তু সে আলিপে আসার খেয়ে পড়ে গেল, তখন তাকে কোবালো। তো আমি ওইটা বলছি না, কিন্তু তার তো এখানে পুলিশ আছে, আর্মি আছে, তার যাওয়া দরকার ছিল না। সে একটা এমন একটা ঘটনা, তার 1000 কোটি টাকা দিলে কি তার এই বাচ্চা এবং স্ত্রীর কি অবস্থাটা হবে? সে তো একটু চিন্তা করার দরকার ছিল যে আমি কেন মারামারি করতে যাবো, আমি একটা দায়িত্বশীল পদ। যা হয়েছে এই দুটা। এরপরে ইসকনের এই চিন্ময় কমিশনকে জামিন দেওয়া হচ্ছে না। এই যে জামিন দেওয়া হচ্ছে না, এই ইস্যুটা, এই দুটা ইস্যু বললাম, খাদ্যদ্রব্য এবং এই দুটা। আরেকটা ইস্যু নতুন ইস্যু, এটা কি মায়ানমারের যে মন্ডু আরাকান রাজ্যটা, এটা মায়ানমারের 270 কিলোমিটার বাংলাদেশের সাথে তাদের সীমানা। এর ম্যাক্সিমামটা সাগরের মধ্যে, বান্দরবন, রায়কংছড়ি, উখিয়া, এই সীমানাটার মধ্যে। এই জায়গায় এখন আগে মায়ানমার সরকারের ছিল, জান্তা সরকারের। এখন আরাকান জঙ্গি গোষ্ঠীরা এটা দখল করে নিল। দখল করে নেওয়ার পর এরা তো কোনো সরকার না, জঙ্গি গোষ্ঠী। এই আরাকান রাজ্য এক সময়, আমার কথাগুলো আপনারা খেয়াল করে শুনবেন, ব্রিটিশের পূর্বে এমন ইতিহাসে বলছে যে আরাকান রাজ্যটা, এই ব্রিটিশের পূর্বে এই আরাকান রাজ্যটা একবার চট্টগ্রাম পর্যন্ত ছিল। আপনারা দেখবেন যে রোহিঙ্গারা, আরাকান রাজ্যের রোহিঙ্গারা যেই কথাগুলা বলে, একবারে চট্টগ্রামের ভাষা এক বিন্দু মাত্র এদিক সেদিক না। হয়তো চট্টগ্রামের ভাষাগুলা ওরা লেখাপড়া শিখে অনেকটা আধুনিক হয়ে, এবং কুমিল্লা, নোয়াখালীর লোক ওখানে বেশি, এই জন্য তাদের সাথে থেকে একটু তারা ভাষাগুলো একটু পরিবর্তন হয়েছে, কিন্তু তাদের অরিজিনাল ভাষা, এই যে রোহিঙ্গারা যে ভাষাগুলা বলে, একবারে বিন্দু মাত্র। আমি চট্টগ্রামে
পাকিস্তান পিরিয়ডে আমরা ছোট সালে ছিলাম, চট্টগ্রামের এই যে রোহিঙ্গারা এবং উপজাতিরা, আপনারা চট্টগ্রাম ইয়েতে কক্সবাজার গেলে দেখছেন যে ওরা উপজাতিরা যেই লুঙ্গি পরে, মেয়েরা ব্লাউজ পরে আর কিছু পরে না, এই চট্টগ্রামের মেয়েরাও কিন্তু এভাবে পড়তো, বুড়া বুড়া মহিলারাও তা পড়তো। চট্টগ্রাম স্বাধীনতার পূর্বে আমরা দেখেছি এগুলাকে ডোমা বলতো, এই লুঙ্গিগুলোকে ডোমা বলতো। এগুলা মহিলারা, বুড়ো বুড়ো মহিলারাও পড়তো, আর তাদের ভাষা ছিল একবার রোহিঙ্গারা যা বলে একবার বিন্দু মতো এদিক সেদিক না। এই আরাকানরা, এই বর্তমানে যে আরাকানরা দখল করে আছে, তারা মায়ানমারে যে জায়গাটা দখল করে, তারা ভবিষ্যতে কোনোদিন এই চট্টগ্রাম বান্দরবন তারা দাবি করবে। তারা বলবে ইতিহাসে ব্রিটিশের পূর্বে এটা আরাকান রাজ্যের আন্ডারে ছিল। আপনারা দেখেছেন শেফালি ঘোষের গান, শেফালি ঘোষের গানে আছে এই রেঙ্গুন শহর যাইমু আমি তোমার লাইয়ার নৌকি। এই যে চট্টগ্রামের মানুষ তখন রেঙ্গুনের সাথে যোগাযোগ ছিল। এমনও দেখছেন চট্টগ্রামের সব পাকিস্তান পিরিয়ডে 22 পরিবারের এক পরিবার ছিল একে খান। একে খানের যখন বিবাহ হয়েছিল ব্রিটিশ আমলে, তখন এই বিবাহ হয়েছে, তাদের বিবাহ অনুষ্ঠান, তারা বাড়ি ছিল চট্টগ্রাম, বিবাহ অনুষ্ঠান হয়েছিল রেঙ্গুন, এই বার্মার মায়ানমারের রাজধানীতে, ওখানে কমিউনিটি সেন্টারে, এখান থেকে তারা জাহাজে গিয়েছিল। তো ওই হিসাবে তারা এক সময়, কিন্তু এখন বাংলাদেশের মধ্যে কমপক্ষে 12 লাখ রোহিঙ্গা আছে। আপনি জানেন 12 লাখ যে রোহিঙ্গা আছে তাদের সাথে মারামারি করে চট্টগ্রাম, পুরো চট্টগ্রাম এই কক্সবাজারবাসীও তাদের সামনে দাঁড়াতে পারবে না। তাদের কাছে এত আর্মস আছে, এবং তারা এখন সবচেয়ে বড় সমস্যা হয়েছে এই যে রোহিঙ্গাদের গোষ্ঠী, ওরা আরাকানে এখন জঙ্গি গোষ্ঠী, আরাকান এই মঙ্গু শহর, আরাকান রাজ্যটা তারা দখল করে আছে। এখন আগে তো বাবা আসতো, আর্মস আসতো, আপনারা দেখেছেন পুলিশ সদস্যদেরকে তারা গুলি করে মেরেছে, রেপকে গুলি করে মেরেছে। এখন তাদের কি পরিমাণ অস্ত্র আসবে, কি পরিমাণ মাদক আসবে, এটা বুঝতে পারতেছেন। আর এই যে আরেকটা জিনিস দেখেন, আপনারা বুঝেন যে এই বান্দরবনের মধ্যে কুকি চিন, এই কুকি চিন কিন্তু যেই গোষ্ঠী, উপজাতি গোষ্ঠী, এই কুকি চিন কিন্তু তাদের সব কিছু তারা এই আরাকান থেকে, আরাকান জঙ্গি গোষ্ঠী থেকে পায়। এতদিন ওইখানকে মায়ানমার সরকার, এখন তারা ওইখানে, এখন বাংলাদেশের বর্ডারে এই আরাকান আর এই কুকিরা এখন তো এমনভাবে তাদের সাথে থেকে, তারা দেখেছেন কিছুদিন আগে ব্যাংক ডাকাতি করেছে, কত কিছু মানুষের লুটপাট করেছে। এখন তো তারা ওপেন, আরাকান আর্মিরাও এসে তাদের সাথে একাত্রিত হতে, এখন বিএসএফ এখানে দাঁড়াতে পারবে না, এমন একটি অবস্থা সৃষ্টি হবে। এই যে আরাকানরা এখন তারা এমনভাবে আসবে বাংলাদেশে, এই তাদের যেহেতু এখানে রোহিঙ্গাদের থাকার জায়গা আছে, 12 লাখ আছে, এখন দেখবেন হাজার হাজার আসবে, আর আসবে। এবং এই আরাকান যে জঙ্গি গোষ্ঠীরা ওখানে দখল করে আছে, তারা তো কোনো সরকার না, এরা এখন বাংলাদেশের ভিতরে এসে চুরি ডাকাতি নানান অরাজকতা করে বিজিবিকে বিরক্ত করবে। এই একটা বিস্ফোরা, কিন্তু তাদেরকে যদি কোনো কারণে একটা বোম মারা হয়, তারা কিন্তু 50টা মারবে, বাংলাদেশ যুদ্ধে জড়িত হয়ে যাবে। অবশ্যই এই আরাকান তাদেরকে কিন্তু চীন কিন্তু হেল্প করে। এই যে আমি 3টা কারণ বললাম, এই 3টা কারণ, আর আরেকটা কারণ হলো নতুন যুগ হয়েছে। এখন আপনারা শুনতে পারতেছেন যে সব দল, অন্তর্বর্তী সরকারের সাথে সব দল একত্রিত হয়েছে, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিগুলো বাদ দিয়ে সব দল এক হয়েছে। এরপরে দেখেন গতকাল সম্ভবত নাহিদ, উপদেষ্টা নাহিদ, বিদেশি কিছু ডেলিগেটের সাথে কথার পরিপ্রেক্ষিতে সে বলেছে সাক্ষাৎকারে যে জানুয়ারিতে আমাদের নতুন দল গঠন হবে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নতুন দল গঠন হবে। এই কথা শুনে বাংলাদেশের অন্য দলগুলা তারা তাড়াতাড়ি নির্বাচন দেওয়ার জন্য পাগল হয়ে গেছে। সে বুঝাতে চাচ্ছে আমরা যদি দল জানুয়ারিতে গঠন করি, তো অন্যান্য দলগুলো মনে করতেছে বাংলাদেশে আমরা ক্ষমতায় চলে আসব, এই জন্য আমরা দল গোছানোর আগে তারা নির্বাচন চাচ্ছে। এটা কিন্তু সে কিন্তু বিএনপিকে সে বোঝাতে যাচ্ছে তারা যদি জানুয়ারিতে দল গঠন করে, তাহলে বিএনপি আর ক্ষমতায় আসতে পারবে না। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আমি ছোট মুখে কথা বলা, 300 আসনের মধ্যে একটি আসন
আবার কথাটা বলছি, নিরপেক্ষ নির্বাচন হলে তারা নতুন দল গঠন করলে বৈষম্য ছাত্র আন্দোলন 300 আসনের মধ্যে একটি আসনও পারবে না। শুধু একটি আসনের মধ্যে একটু কম্পিটিশন করতে পারবে, তাও পারে কিনা সন্দেহ। চট্টগ্রাম হাটাজারি ডক্টর ইউনূসের আদি নিবাস, ওখানেও যে বিএনপি, আওয়ামী লীগের এবং এই যে কি নাম আগে আসিল ইব্রাহিম মৌসলা, যে ইব্রাহিম মুক্তিযোদ্ধা, সে কল্যাণ পার্টির, এই তারার সাথে সে বিজয়ী হবে, তাও আমি কল্পনা। আর যদি কোনো কারণে একটি সিট হয়তো পাইতে পারে, আর একটা সিট পাওয়ার নাই, তারা দম্ভ করে বলছে যে জানুয়ারিতে যদি সব দল ভয় পাচ্ছে, জানুয়ারিতে তারা দল গঠন করলে আর অন্যান্য দলের অস্তিত্ব থাকবে না। তাই আমি এই একটা কারণ, এই 4টি কারণ বললাম, এই 4টি কারণের তারা খুব সহসায় এই ক্ষমতা ছেড়ে তারা যে কোথায় যাবে, কি করবে, এক আল্লাহ ছাড়া কেউ জানে না। তাই আমি এই লাইভের মাধ্যমে আমি বর্তমানে বাংলাদেশের মধ্যে টকশোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় টকশো হলো যেই টকশোগুলো হচ্ছে, এর মধ্যে খালেদ মহিউদ্দিন আমেরিকা থেকে যেই টকশোগুলো করছে, সেই খালেদ মহিউদ্দিন আর বাংলাদেশের তৃতীয় মাত্রা জিল্লুর রহমানের উপস্থাপনা যেটা হচ্ছে, এই দুইটা টকশো যারা করে তাদের কাছে আমি একটা বিনীত অনুরোধ করব। আমি একটা ছোট্ট আওয়ামী লীগের কর্মী হিসাবে, আপনারা অনলাইনে খালেদ মহিউদ্দিন আপনি ঠিকানার থেকে এবং তৃতীয় মাত্রার থেকে জিল্লুর রহমান, তা আপনারা নিরপেক্ষ একটা জরিপ দেন যে অনলাইনে যে বাংলাদেশে বর্তমানে বিএনপি, আওয়ামী লীগ, জামাতে ইসলাম এবং নতুন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, এই 4টি দলের মধ্যে আগামীতে নির্বাচনে তারা কাকে চায়, কোন দলকে চায়। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, এই 4টি দলের জরিপে করলে 1 নম্বরে আওয়ামী লীগ থাকবে। আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম। তাই এই চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য, এবং যদি নিরপেক্ষ হন, জিল্লুর রহমান যদি চ্যানেলাইজ, তিনি যদি মনে করেন তিনি নিরপেক্ষ সাংবাদিকতা করেন, তাহলে তিনি এই জরিপ দিতে পারেন। এবং খালেদ মহিউদ্দিন তিনিও নিজেকে নিরপেক্ষ দাবি করেন, তিনি তো অনেক জরিপ দেন। তো এই জরিপটা আমি দেওয়ার জন্য তাকে চ্যালেঞ্জ দিলাম যে যদি আপনি জরিপ দেন, এর মধ্যে যদি আওয়ামী লীগ যদি প্রথম না থাকে, তাহলে আমি যে কোনো শাস্তি পেতে নিতে বাধ্য থাকব। তাই আমি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, তিনি পৃথিবীর আগেও বলেছি, এখনো বলছি, তিনি বঙ্গবন্ধুর মতো ভুল করেন নাই। তিনি সবচেয়ে মনে বুদ্ধিমানের কাজ করেছেন, তিনি বিদেশে চলে গেছেন, নাইলে কিন্তু বঙ্গবন্ধুর মতো তাকে মেরে ফেলতো। তিনি পৃথিবীর যেখানে থাকুক সেখান থেকেই তিনি এই দলকে নেতৃত্ব দিতে পারতেন। যেহেতু বাংলাদেশের মধ্যে অনেক জরিপ হচ্ছে অনলাইনে, আপনারা দেখেছেন, সবগুলা জরিপেই এখনো আওয়ামী লীগকে জনগণ চায়। তাই আওয়ামী লীগের নেতাকর্মী ভাই বোন যে যেখানে আছেন, সবাই আপনারা মনোবল শক্ত রাখেন। ইনশাল্লাহ আমাদের বেশি দিন অপেক্ষা করতে হবে না, আমাদের রাজপথে উত্তাল আন্দোলনও করতে হবে না। সারা বাংলাদেশের মধ্যে মানুষের মধ্যে একটি কথা এখন গ্রামে গুঞ্জে সব জায়গায় হচ্ছে, আগেই ভালো ছিলাম, শেখ হাসিনার আমলেই ভালো ছিলাম, এই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে এই সারা বাংলাদেশের মানুষই আবার রাজপথে উত্তাল তরঙ্গের মতো নেমে তাকে আনার জন্য এক দাবি নিয়ে রাজপথে নামবে। সে কথা বলে আমার কথা এখানে শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের।